আজকের পর্বের আলোচ্য বিষয় কাজী নজরুল ইসলামের লেখা প্রলয় উল্লাস কবিতার বিষয়বস্তু। মূলত আগে আমরা জানব যে কবি কাজী নজরুল ইসলাম কাদের উদ্দেশ্য করে এই কবিতাটি লিখছেন, কেন লিখলেন বা কোন প্রেক্ষাপটে এই কবিতাটি লিখলেন, প্রলয় উল্লাস শব্দের অর্থ কী, এই প্রলয় উল্লাসের মধ্যে যে উল্লাস রয়েছে বা যে জয়ধ্বনি করছেন, জয়ধ্বনি করার কথা কবি কবিতায় বারবার বলছেন কেন, তারপরে আমরা দেখব এই কবিতাটির বিষয়বস্তু। দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে এই কবিতাটি সিলেবাসের অন্তর্ভুক্ত রয়েছে দশম শ্রেণীতে। 2026-এর অর্থাৎ এই বছরে যে মাধ্যমিক হয়ে গেছে, এই পাঠ্য অংশের ওপর থেকে একটি রচনাধর্মী প্রশ্ন এসেছিল। তবুও তোমাদের ছোট প্রশ্নের জন্য এমসিকিউ হোক আর ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের জন্য হোক আর 3 নম্বরের প্রশ্নের জন্য হলেও এই পাঠ্য অংশটা তৈরি করতে হবে। ফাইনাল পরীক্ষার থেকে বড় কথা, সেকেন্ড সামেটিভের জন্য এই কবিতাটি তোমাদেরকে পড়তেই হবে। তাহলে কবিতাটি আপাত দৃষ্টিতে হয়তো তোমাদের অনেকের কাছে কঠিন বলে মনে হতে পারে, কিন্তু কঠিন কিছু নয়, একেবারে সহজ বিষয়বস্তু। কবিতাটির মধ্যে কবি তোরা বলে বারবার সম্বোধন করছেন, তোরা সব জয়ধ্বনি করে। এই তোরা কারা? বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম ভারতবর্ষের যে পরাধীনতার সময় পর্বে পরাধীনতার গ্লানি এমনভাবে অনুভব করেছিলেন বা তাকে এতটাই মর্মাহত করেছিল, সেই প্রেক্ষাপটেই কিন্তু এই কবিতাটি তিনি রচনা করছেন। তাই তোরা বলতে পরাধীন ভারতবর্ষের ভারতবাসী যারা ব্রিটিশদের হাতে নির্যাতিত এবং অত্যাচারিত, সেই সঙ্গে সেই ভারতবাসী যারা কুসংস্কার, দাসত্ব ও অশিক্ষার অন্ধকারে নিমজ্জিত, এবং বলা চলে সেই ভারতবাসী যারা দাসত্বকে জীবনে স্বাভাবিক বলে মেনে নিয়েছিল, তাদের উদ্দেশ্য করেই কিন্তু কাজী নজরুল ইসলাম এই কবিতাটি রচনা করছেন। বা তোরা বলতে কবি কবিতায় এই ধরনের ভারতবাসীদেরকেই তুলে ধরেছেন। আমরা দেখব যে পরাধীনতার প্রেক্ষাপটে মূল কতগুলো উদ্দেশ্য নিয়েই কিন্তু কবির এই কবিতা রচনা। তাহলে কবি কাদের উদ্দেশ্য করে কবিতা রচনা করছেন সেটা পরিষ্কার হলো। সমগ্র পরাধীন ভারতবর্ষের ভারতবাসীকে উদ্দেশ্য করেই কবি এই কবিতাটি রচনা করেছেন। তবে ভারতবাসীরা কেমন ছিল সেটা আমরা দেখলাম। তাহলে এবার কোন প্রেক্ষাপটে বা কি উদ্দেশ্য নিয়ে কবিতাটি রচনা করছেন? তাহলে এই পরাধীন ভারতবর্ষের যে ভারতবাসীদের উদ্দেশ্য করে কবি কবিতাটি লিখছেন, তাদের কবি অবস্থাটা সম্পর্কে সচেতন করাতে চেয়েছেন। আর এই সচেতনতার মধ্য দিয়েই কবি পরাধীন ভারতবর্ষীদের মধ্যে পরাধীনতার গ্লানি অনুভব করাতে চেয়েছেন। এরপরে শুধু এই অনুভব নয়, তাদের মধ্যে বৈপ্লবিক সত্তার জাগরণও ঘটাতে চেয়েছেন। তাহলে পরাধীন ভারতবর্ষে আমরা যে ইতিহাসে দেখি, সমগ্র ভারতবাসীরাই যে বৈপ্লবিক কর্মকাণ্ডে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে ফেলেছিল তা কিন্তু নয়। আবার সমগ্র ভারতবাসী যে দাসত্বকে মেনে নিয়েছিল তাও কিন্তু নয়। যারা এই দাসত্বকে মেনে নিয়েছিল তাদের মধ্যে বৈপ্লবিক সত্তার জাগরণ ঘটাতে চেয়েছেন, আর যাদের মধ্যে বৈপ্লবিক সত্তা জাগ্রত ছিল তাদের সেই বৈপ্লবিক সত্তাকে আরও প্রাবল্য প্রদান করতে চেয়েছেন এই কবিতাটি রচনা করে। সেই সঙ্গে আরও একটি উদ্দেশ্য কাজী নজরুল ইসলামের এই কবিতা রচনা, ব্রিটিশ সাম্রাজ্যবাদের মনেও
ভীতি সঞ্চার। ব্রিটিশ সাম্রাজ্যবাদ যতই ভারতবাসীদেরকে নিষ্পেষণ বা অত্যাচার নির্যাতন করুক না কেন, সমগ্র ভারতবাসীর জাগ্রত রূপ দেখলে তারা ভীত সন্ত্রস্ত হতে বাধ্য। কবি কবিতার মধ্যে আপাদমস্তক প্রত্যক্ষভাবে বিপ্লবীদের উপস্থাপন করেননি, কিন্তু ভারতবর্ষে বিপ্লবীদের যে বৈপ্লবিক সত্তা তাকে দুটি রূপকের মাধ্যমে উপস্থাপন করেছেন, যাতে করে ব্রিটিশ সাম্রাজ্যবাদের কাছে খুব প্রত্যক্ষভাবে ধরা না পড়ে কবির এই কবিতার বিষয়বস্তু। এরপরে আমরা কবিতাটির নামটা একটু ভালো করে বুঝে নেব। কবিতার নাম হচ্ছে প্রলয় উল্লাস। প্রলয় শব্দের অর্থ হচ্ছে ধ্বংস বা বিনাশ, আর উল্লাস মানে আনন্দ। তাহলে দুটো শব্দের অর্থ কিন্তু পরস্পর বিরোধী। আসলে কবি এখানে বোঝাতে চাইছেন ধ্বংসের জন্য আনন্দের যে উচ্চকিত উল্লাস, কারণ এই ধ্বংসের মধ্যেই নতুনের প্রাণের সঞ্চার নিহিত রয়েছে। আসলে এখানে কবিতার মধ্যে কবি ধ্বংস বলতে পরাধীনতার বন্ধন ছিন্ন করাকেই বুঝিয়েছেন, দাসত্বের বন্ধন ছিন্ন করাকেই বুঝিয়েছেন। আর দাসত্বের বন্ধন ছিন্ন হলে, পরাধীনতার বন্ধন মোচন হলে ভারতবর্ষ স্বাধীনতা লাভ করবে। সেই স্বাধীনতা লাভের মধ্যে উল্লাস, আনন্দ অপরিসীম। তাই কবি কবিতার নাম দিয়েছেন প্রলয় উল্লাস। কবি কবিতার মধ্যে দুটি রূপক বা উপমা নিয়ে এসেছেন। তার মধ্যে একটি হচ্ছে কালবৈশাখীর ঝড়। কবিতার একদম শুরুতেই আমরা দেখব তৃতীয় লাইনে কালবৈশাখীর ঝড়ের কথা ব্যক্ত করছেন। আর এই কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গ একবারই নিয়ে এসেছেন একটি লাইনের মধ্যে। এরপর আপাদমস্তক কবিতার মধ্যে কবি দেবাদিদেব মহাদেবের যে রুদ্র রূপ, ভয়ঙ্কর রূপ, তাকেই এঁকেছেন। আসলে এই কালবৈশাখীর ঝড়ের তাণ্ডব আর দেবাদিদেব মহাদেবের যে ভয়ঙ্করতা, এই দুটোই এখানে কবিতায় রূপক। এর আড়ালে রয়েছে আপামর ভারতবর্ষের ভারতবাসীর মধ্যে জাগ্রত বৈপ্লবিক সত্তা। সেটা যে কতটা ভয়ঙ্কর রূপ লাভ করতে চলেছে, বা যারা তখনও পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের ভয়ে নিজেদেরকে গুটিয়ে রেখেছিল, তখনও পর্যন্ত স্বাধীনতা সংগ্রামে সক্রিয়ভাবে অংশগ্রহণ করে উঠতে পারছিল না, তাদের সেই ভয় কাটানো, বা যারা এই বৈপ্লবিক সত্তার ভয়ঙ্করতা দেখে ভীত সন্ত্রস্ত, তাদেরকে এগিয়ে নিয়ে আসা, পুরো কবিতাটার মধ্যেই কিন্তু আমরা সেই প্রেক্ষাপট লক্ষ্য করব। এছাড়াও আমরা দেখব যে কবি কবিতার মধ্যে তোরা সব জয়ধ্বনি কর এই লাইনটিকে 19 বার ব্যবহার করেছেন। কেন? জয়ধ্বনি করার মধ্য দিয়ে এখানে তিনি অন্তরের সম্ভাষণ জানিয়েছেন। এই অন্তরের সম্ভাষণ কাকে জানাচ্ছেন? সাদরের সম্ভাষণ জানিয়ে তিনি সমগ্র ভারতবাসীর মধ্যে যে বৈপ্লবিক সত্তা, তাকে গ্রহণ করছেন, বা সমগ্র ভারতবাসীকে এই বৈপ্লবিক সত্তা, জাগ্রত বৈপ্লবিক সত্তার ধারণ করবার জন্য আহ্বান জানাচ্ছেন। সর্বোপরি যে
কারণে এই কবিতা লেখা বা যে প্রেক্ষাপট অবলম্বন করে তিনি লিখেছেন, বারবার এই ধ্বংসের জন্য আনন্দের উচ্চকিত উল্লাসের মধ্য দিয়ে, জয়ধ্বনি করার মধ্য দিয়ে ব্রিটিশ সাম্রাজ্যবাদের মধ্যেও ভীতি সঞ্চার করতে চেয়েছেন। তাহলে এই গেল কবিতাটির বিষয়বস্তু বোঝার আগের আলোচনা। আমরা যদি এই জিনিসটাই মাথায় ধরে রাখতে পারি যে বৈপ্লবিক সত্তাটাকে, সমগ্র ভারতবাসীর যে বৈপ্লবিক সত্তা, তাকেই দেবাদিদেব মহাদেবের প্রচণ্ড রূপের বা ভয়ঙ্কর রূপের মধ্য দিয়ে ফুটিয়ে তুলেছেন, এই ভাবনাটা মাথায় রাখলেই কবিতার বিষয়বস্তু বোঝার ক্ষেত্রে কোনো সমস্যা নেই। তাহলে এবার আমরা কবিতাটির মধ্যে যে বিষয়বস্তু সেটা একটু সংক্ষেপে আলোচনা করি। একদম শুরুতে আমরা দেখব যে কালবৈশাখীর ঝড়ের প্রসঙ্গ রয়েছে। কেন এলো বৈশাখীর ঝড়ের প্রসঙ্গ? দীর্ঘ পরিবেশ প্রকৃতিতে আমরা দেখি দীর্ঘ শীত বসন্ত ঋতু অতিক্রান্ত হওয়ার পর সমগ্র পরিবেশ প্রকৃতিতে একটা জীর্ণতা, শুষ্কতা, রুক্ষতা চলে আসে। এরপর যখন কালবৈশাখীর ঝড় আসে, প্রকৃতির মধ্যে যা কিছু ধ্বংস হয়ে যাওয়ার বা ক্ষতিগ্রস্ত হওয়ার, সেগুলো ক্ষতিগ্রস্ত হয়। কিন্তু ঠিক পর মুহূর্তে কালবৈশাখীর ঝড়ের প্রভাবে সমগ্র পরিবেশ প্রকৃতিতে নতুন করে যেন প্রাণের সঞ্চার ঘটে। অর্থাৎ যে জরায় মরা মুমূর্ষুরা যেন এখানে নতুন করে প্রাণ পায়। এরপরেই কবি কবিতায় চলে যাচ্ছেন। প্রথম যে পাতায় আমরা দেখব দেবাদিদেব মহাদেব কি ভয়ঙ্কর রূপ ধারণ করে তিনি এগিয়ে আসছেন। তিনি যেন মৃত্যু গহন অন্ধকার কূপ থেকে উঠে আসছেন। তার সেই আগমন প্রাক্কালে তিনি ধূম্র ধূপ সহযোগে তার আগমন সংঘটিত হচ্ছে এবং আগমন প্রাক্কালে তিনি বজ্র শিখার মশাল যেন হস্তে ধারণ করেছেন এবং তার মুখমণ্ডলে হাসির প্রলেপ। কিন্তু তিনি ভয়ঙ্কর, দুটোই কিন্তু বিপরীত ধর্মী। ভয়ঙ্কর অথচ তার মুখমণ্ডলে আমরা তার মুখমণ্ডলে হাসি পরিলক্ষিত হচ্ছে। লাইনেই ব্যক্ত করা হচ্ছে হাসছে ভয়ঙ্কর। আসলে এই ভয়ঙ্করতা বাহ্যিক, যেটা বাহ্যিক সমস্ত কিছুর বিনাশ ঘটাবে, কিন্তু সেই বিনাশের অভ্যন্তরে রয়েছে নতুনের প্রাণের সঞ্চার, পরাধীনতার শৃঙ্খল মোচন করে স্বাধীনতা অর্জন। এরপর আমরা পাঠ্যপুস্তকের সাহিত্য সঞ্চয়নে তোমরা দেখবে যে দ্বিতীয় পাতায় পাঠ্যপুস্তকের 95 পেজে সেই ভয়ঙ্করের ভয়ঙ্করতা কীরকম বা কীভাবে তিনি ভয়ঙ্কর রূপ ধারণ করেছেন, সেখানে তার কেশের দোলার প্রসঙ্গ রয়েছে। গগনমণ্ডল কিভাবে দোদুল্যমান হয়ে উঠছে, ঝামরের মতো যেন তার কেশের দোদুল্যমানতা লক্ষ্য করা যাচ্ছে। এরপর সর্বনাশী ধূমকেতুকে তিনি চামরের মতো ব্যবহার করছেন। বজ্রশিখার মশালকে তিনি কৃপাণ স্বরূপ ধারণ করে অগ্রসর হচ্ছেন ধীরে ধীরে। শুধু তাই নয়, তার সেই দেবাদিদেব মহাদেবের ভয়ঙ্কর রূপের সঙ্গে সঙ্গে তিনি অট্টরোল করতে করতে এগিয়ে আসছেন। যে অট্টরোলের ভয়ঙ্করতায় সমগ্র বিশ্ব চরাচর যেন স্তব্ধ হয়েছে। আসলে এই স্তব্ধতার পেছনে রয়েছে, স্তব্ধতাটা হচ্ছে ধ্বংসের পূর্বাভাস।
এবং এই ধ্বংসের পেছনে রয়েছে নতুনের প্রাণের সঞ্চার। এরপর দ্বাদশ রবির বহ্নি জ্বালা যেন সেই দেবাদিদেব মহাদেবের নয়ন কটাক্ষের মধ্য দিয়ে বিচ্ছুরিত হচ্ছে। এটা একটা তার ভয়ঙ্করতার প্রকাশ। সমগ্র দিগন্তরের কাঁদন অর্থাৎ গ্লানি যেন দেবাদিদেব মহাদেব তার ত্রস্ত জটার মধ্যে ধারণ করছেন। কোথাও আর কোনো রকমের বিমর্ষতা বা গ্লানি তিনি রাখবেন না। এরপর দেবাদিদেব মহাদেবের এক ফোঁটা অশ্রুবিন্দু সেই ভয়ঙ্কর রূপের মধ্যেই তার গণ্ডদেশ বেয়ে প্রবাহিত হয়েছে এবং যার প্রভাবে সমগ্র বিশ্ব চরাচরে প্রলয় সংঘটিত হতে পারে। এভাবেই তিনি তার ভয়ঙ্কর রূপ ধারণ করে তার বিপুল বাহুর ওপর যেন সমগ্র বিশ্ব চরাচরকে ধারণ করে রেখেছেন বলে কবি কবিতায় ব্যক্ত করছেন। এরপরেই কবি কবিতায় জরায় মরা মুমূর্ষুদের এই ধ্বংসের মধ্যেই যে প্রাণ লুকিয়ে রয়েছে, অর্থাৎ যারা ভারতবর্ষের মধ্যে তখনও পর্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে বৈপ্লবিক ক্রিয়াকর্মে সক্রিয়তা আনতে পারেনি বা সক্রিয়ভাবে অংশগ্রহণ করতে পারেনি, তাদেরকে আহ্বান জানাচ্ছে তাদের কোনো রকমের ভীত সন্ত্রস্ত হওয়ার প্রয়োজন নেই। এ কারণে তিনি মাভৈ মন্ত্র উচ্চারণ করছেন, ভয় দূর করবার মন্ত্র। সমগ্র ভীত সন্ত্রস্ত পরাধীনতার বন্ধনে দাসত্বের বন্ধনে আবদ্ধ ভারতবাসীদের মন থেকে ভয় দূরীভূত করবার জন্য মাভৈ মন্ত্রের উচ্চারণ। কবি কবিতার মধ্যে ব্যক্ত করছেন যে মহানিশার শেষ হবে এবং উষার অরুণ হাসি আমরা দেখতে পাব। অর্থাৎ মহানিশা বলতে পরাধীনতার দীর্ঘ সময় পর্ব অন্তিমকাল আসন্ন, মহানিশার শেষের মধ্য দিয়ে, আর উষার অরুণ হাসির মধ্য দিয়ে স্বাধীনতার সূর্যের উদীয়মানতাকেই কবি কবিতায় ব্যক্ত করছেন। আবারও একটি বৈপরীত্যমূলক দৃশ্য, যে ভয়ঙ্কর রূপ নিয়ে দেবাদিদেব মহাদেব অগ্রসর হয়েছেন, তারই আবার ত্রস্ত জটার মধ্যে শিশু চাঁদের কিরণ লক্ষ্য করা যায়। একদিকে তিনি ভয়ঙ্কর, আবার তার মধ্যে স্নিগ্ধতা। আসলে এই ভয়ঙ্করতার মধ্যেই নতুনের প্রাণ নিহিত রয়েছে। এরপর আমরা সাহিত্য সঞ্চয়নের যে পাঠ্য অংশের শেষের পাতায় 96 পেজে দেখব যে আবার কবি কবিতায় এখানে সেই দেবাদিদেব মহাদেব ভয়ঙ্কর রূপ ধারণ করে তো এগিয়ে এসেছে, এবার তিনি কিভাবে প্রলয় সংঘটিত করছেন তার ব্যাখ্যা রয়েছে। তিনি যেন মহাকালের সারথি, এক রথে চড়ে তিনি এগিয়ে আসছেন, আর রক্ত তড়িৎ অর্থাৎ বিদ্যুৎকেই তিনি চাবুকের মতো ধারণ করেছেন। সমগ্র গগন মণ্ডলে তার সেই রথের অশ্বের যে রেশার কাঁদন যেন ধ্বনিত হচ্ছে, এবং সেই অশ্বের খুরের দাপটে যেন গগন মণ্ডল থেকে উল্কা পিণ্ড খসে পড়ছে। এটা আসলে সেই দেবাদিদেব মহাদেবের যে ভয়ঙ্কর রূপের অগ্রসর হয়ে আসার চিত্র। এই চিত্রের অন্তরালে রয়েছে সমগ্র ভারতবর্ষে ভারতবাসীরা যে কি প্রবল সক্রিয় হয়ে উঠেছে তার বহিঃপ্রকাশ। এখানে আবার কবি কবিতায় একটা প্রসঙ্গ নিয়ে আসছেন যে অন্ধকারার বদ্ধকূপে দেবতারা বাধা যজ্ঞযুগে। সমগ্র ভারতবর্ষকে পরাধীনতার শৃঙ্খল মোচন করতে গিয়ে বহু স্বাধীনতা সংগ্রামী বিপ্লবীরা বারবার কারারুদ্ধ হয়েছেন,
তারাই কিন্তু পরাধীন ভারতবাসীদের কাছে, কবির কাছে, কাজী নজরুল ইসলামের কাছে দেবতা স্বরূপ। তিনি নিজেও বারবার কারারুদ্ধ হয়েছেন, যে কারণে তিনি পরাধীনতার গ্লানি, শুধুমাত্র পরাধীন ভারতবর্ষে থাকার কারণে নয়, তিনি নানানভাবে পরাধীনতার গ্লানি অনুভব করেছেন, প্রত্যক্ষ করেছেন। তাই সেই সমস্ত স্বাধীনতা সংগ্রামীদেরকে দেবতা ছাড়া আর তিনি কিছুই ভাবতে পারছেন না। সেই দেবতারা আর যজ্ঞচূপে বাধা হয়ে থাকবে না, তাদের মুক্তির সময় আসন্ন। তাহলে এই ধ্বংসের মধ্যে ভয়ের কোনো কারণ নেই, কেননা ধ্বংসের মধ্যেই নূতনের বা সমস্ত রকমের যা কিছু পরিবেশ প্রকৃতির মধ্যে অসুন্দর তার নিঃশেষ হবে এবং নতুনের প্রাণ সঞ্চার হবে। কেননা যে কোনো নতুনের সৃজনের মধ্যেই একটা বেদনা অনুভূত হয়। নতুনের সৃজন আসলে স্বাধীনতা, আর বেদনা আসলে পরাধীনতার সংগ্রামের যত রকমের প্রভাব, বা যাকে কবি কবিতায় দেবাদিদেব মহাদেবের রুদ্ররূপের মধ্য দিয়ে প্রতিকায়িত করেছেন। তাই প্রলয়ের মধ্যেও আবার মধুর হাসির প্রসঙ্গ, সেই ভয়ঙ্করতার মধ্যেও আবার মধুর হাসি। চির সুন্দর স্বরূপ দেবাদিদেব মহাদেবের আগমন একেবারে স্পষ্ট সমগ্র ভারতবর্ষে ভারতবাসীর বৈপ্লবিক ক্রিয়াকর্মের মধ্য দিয়ে। তাই কবি কবিতার শেষে এই ভাঙা গোড়ার খেলায় কাউকে ভীত সন্ত্রস্ত না হয়ে সবাইকে আহ্বান জানিয়েছেন এবং বধূদেরকে প্রদীপ প্রজ্বলিত করার কথা বলেছেন। সেই ভয়ঙ্করতাকে গ্রহণ করার জন্য, অভ্যর্থনা জানানোর জন্য, তথা সমগ্র ভারতবর্ষের মধ্যে পুঞ্জীভূত পরাধীনতার গ্লানি থেকে যে বৈপ্লবিক ক্রিয়াকাণ্ড বা ক্রিয়াকর্ম প্রাবল্য লাভ করেছে তাকে আরও প্রাবল্য প্রদান করবার জন্য। এভাবেই আমরা কবিতার মধ্যে বিষয়বস্তুটাকে পাব। তোমরা যদি এই বিষয়বস্তু ঠিকঠাক করে বুঝে নিতে পারো তাহলে 3 নম্বরের প্রশ্নের সম্ভাবনায় কবিতা থেকে রয়েছে এই 2027-এর মাধ্যমিকের জন্য। আর বিষয়বস্তুটা ঠিকঠাক করে বুঝে নিতে পারলে ভেরি শর্ট অ্যান্সার টাইপ কোশ্চেনের ক্ষেত্রে উত্তর লেখা কঠিন হবে না। আজ তাহলে এতটাই। তোমরা এই কবিতাটি এভাবেই তৈরি করো। যদি কারোর কোথাও কোনোভাবে সমস্যা থাকে তাহলে মেসেজ করো।